আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়, জমি সংক্রান্ত বিষয়। এই জমি সংক্রান্ত বিষয় জমির মালিকরা এই বিষয়টি হালকাভাবে নেবেন না। আর যদি হালকাভাবে নেন তাহলে আপনার জমি হারাতে পারেন এবং জমির দখল পুনরুদ্ধারের যে প্রত্যাশায় আপনি মামলা মকদ্দমা করবেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, সেইখানে এখনো মামলা নিচ্ছে না। কেন নিচ্ছে না? বিস্তারিতভাবেই কিন্তু আলোচনা করব। মানুষের মনে যে স্বপ্ন বেঁধেছিল বিগত সরকার, যে দলিল যার ভূমি হবে তার 30 বছর, 40 বছর, 50 বছর পরে হলেও তাদের বেদখল জমি ফেরত পাবে, এই যে স্বপ্ন, এই স্বপ্ন কিন্তু এখনো পর্যন্ত স্বপ্নই রয়ে গেছে। এই স্বপ্নটি কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়িত হয় নাই, বা বাস্তবায়িত হওয়ার জন্য এমন কোনো কিছুই কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি ভূমি উপদেষ্টা তিনি কিন্তু সেই রূপরেখা এখনো পর্যন্ত দিতে পারে নাই। তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু কাজ হয়েছে, যেমন নামজারির বিষয়টি যারা করতে যায় তাদের সেই যে ঘুষ বাণিজ্য উৎকোষ, সেটি কিন্তু কিছুটা হলেও রোধ পেয়েছে, কিছুটা হলেও কিন্তু তারা শান্তি বা প্রশান্তি পেয়েছে। 1170 টাকা এবং আউটসোর্সিংয়ে গিয়ে কিছু কিছু পয়সা লাগতেছে, এভারেজে 1500 থেকে 2000 টাকার মধ্যে নামজারি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা কিন্তু চিরন্তন সত্য কথা। দ্বিতীয় নাম্বার, বিডিএস জরিপ যেটি শুরু হয়েছে, এই বিডিএস জরিপেও কিন্তু সুন্দরভাবে কাজ হচ্ছে, কিন্তু এটি তো গতানুগতিক পূর্বেও যেভাবে হচ্ছিল এখনও সেভাবেই হচ্ছে। কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে প্রত্যাশা, যেই আশায় আমরা বুক বেঁধেছি, সেটি হচ্ছে কি, যে আমাদের সম্পত্তি অবৈধভাবে যে দখলচ্যুত হয়ে আছে, যেই সম্পত্তি ফিরে পাবার জন্য যুগ যুগ বসে আছে মানুষ, সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো কার্যকারী ব্যবস্থা কোনো সরকার কিন্তু নিতে পারে নাই। কথার ফুলঝুরি দিলে তো আর সম্পত্তি ফেরত পাওয়া যাবে না। আমার হাতে 3টি গেজেট রয়েছে। একটি গেজেট হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, আর একটি গেজেট হচ্ছে যে বিধিমালার, যেটি কিছুদিন আগে প্রকাশ করা হয়েছে, এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন, যেটা প্রচলিত আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, সেটিও কিন্তু আমার হাতে রয়েছে, বই আকারে বান্ধাই করা। তো আমি এইখানে যে কথাগুলি আপনাদেরকে বলবো, যেহেতু আমার চ্যানেলে যে সকল সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স, আমার পরিবারের সদস্য, তারা অনেকেই প্রশ্ন করেছে যে বিধিমালা প্রকাশ করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কার্যকারী হয় নাই, আদালতে মামলা করতে গেলে মামলা নিচ্ছে না। দেখুন, আমি আপনাদেরকে একটি স্পষ্ট করে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে একটি বিধিমালা পাশ হওয়ার সাথে সাথে সেখানে যদি লেখা থাকে যে অনতি বিলম্বে কার্যকর করা হবে, তাহলে কি বোঝা যায়? বোঝা যায় যে এখনো পর্যন্ত কার্যকর করা হয় নাই। এটি একটি অতিরিক্ত সংখ্যা হিসেবে দেশের জনগণকে একটি বুঝ দেওয়া হয়েছে, আমি সেটাই মনে করি। কারণ কিভাবে এই বিধিমালাটি আসবে, বিধিমালা কিভাবে কার্যকারী করবেন, বিজ্ঞ বিচারক মহোদয় কিভাবে কোন ধারা উপধারার মূলে এই মামলাটি পরিচালনা করবেন, সেই বিস্তারিতভাবে এখানে লেখা আছে। কিন্তু এখানে কিন্তু এখনো পর্যন্ত সেই অতিরিক্ত সংখ্যায় কোনো উপদেষ্টা, কোনো সচিব কেউ স্বাক্ষর করে নাই, এবং সংশ্লিষ্ট বিভাগে এই চিঠিটা প্রেরণ করলে যে অনুলিপিটা থাকার কথা, সেই অনুলিপিটা এখানে দেওয়া হয় নাই। এখানে প্রত্যেক সকল বিভাগের বিভাগীয় কর্মকর্তা, এই বিভাগীয় কমিশনার, সকল ডিসি, তারপরে ভূমি অধিদপ্তর, ভূমি সংশ্লিষ্ট সকল অফিস, সব জায়গায় কিন্তু এই গেজেটটি কিন্তু যে পৌঁছাবে, কিন্তু গেজেটটি কিন্তু প্রজ্ঞাপন আকারে এটি কিন্তু প্রকাশ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এটি কার্যকর হয় নাই। এই কার্যকর না হওয়ার কারণে অনেকে ভিডিও দেখে তারা সরাসরি গিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত, যেটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, সেখানে গিয়ে মামলা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে খুঁজে বেড়ান। দেখুন, আমরাও ভিডিও করি, আমার প্রত্যেকটা ভিডিওতে স্পষ্ট করে বলা হয়েছে যে ভিডিও দেখে কেউ বিভ্রান্তির শিকার হবেন না। যখন এটি পাস হবে আমি সরাসরি বলে দিব যেটি পাস হয়েছে, এবং আপনারা এখন অমুক জায়গায় যেয়ে মকদ্দমা করতে পারবেন। একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখনো পর্যন্ত নিয়োগ হয় নাই। কারণ এই জন্যই বলবো নিয়োগ হয় নাই, যখন এই গেজেটটি সরাসরি প্রকাশ করে
প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগে দেওয়া হবে, বিচারিক আদালতে দেওয়া হবে, সকল ডিসিরা পেয়ে যাবেন, সকল বিভাগীয় কমিশনার পাবেন, এসি ল্যান্ড অফিস পাবেন, তারপরে আপনার ইউনিয়ন ভূমি অফিস পাবেন। প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগ জমি সংক্রান্ত বিষয়ে যারা সংশ্লিষ্টতা যাদের আছে তারা কিন্তু সবাই পেয়ে যাবে। কিন্তু সেখানে কোনো কাগজ এখনো কিন্তু পৌঁছায় নাই। আর এটা পৌঁছানোর পরে প্রত্যেকটি উপজেলায় কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ হবে। আপনি যে উপজেলায় আছেন আপনার মামলাটা তদারকি করার জন্য অন্য কোনো উপজেলার একজন ম্যাজিস্ট্রেট এসে করবে না, আর করলেও তাকে দায়িত্ব দিতে হবে। তাই এই সকল বিষয়ে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে স্পষ্ট করে বুঝতে হবে যে এখন থেকে আমরা 10 বছর ধরে শুনে আসছি যে দলিল যার ভূমি হবে তার থাকতে হবে দলিলাদি। এটা শুনতে 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 অবশেষে 2018 সালে এসে সেই গেজেটটি পাশ হলো, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023। তারপরে সেটি আবার আটকে রাখলো বিধিমালার জন্য। সেই বিধিমালা প্রকাশ হলো এসে সরাসরি আপনার 2023 সালে পাশ হয়েছে, এবং বিধিমালা পাশ হলো 24 সালে এসে, তাও কি প্রকাশ করা হয়েছে, এখনো পাশ হয় না। এমনি সাধারণত একটি অতিরিক্ত সংখ্যা কিন্তু প্রকাশ করছে। এ নিয়ে আমরা এত উত্তেজিত হয়ে মামলা মকদ্দমাতে না গিয়ে, মামলা মকদ্দমা বলতে আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা বলছি, ওখানে গিয়ে মকদ্দমা না দিয়ে প্রচলিত আইনের যেটা আপনার 1877-এর যেই আইনটি প্রচলিত আইন আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, এই সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এ স্পষ্ট করে কিন্তু আপনার সবকিছু দেওয়া আছে। এখানে বিধিমালাটা যা বলেন না কেন সবকিছুই পরিপাটি করা। আপনি যদি সেখানে মকদ্দমা করেন আপনার সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য, আপনি যদি দখল পুনরুদ্ধারের জন্য মামলা করেন, তাহলে আপনি কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারায় মকদ্দমা করলে সেই মকদ্দমার ফলাফল কিন্তু আপনি পাবেন। আপনি যদি আপনার সত্ত্বের মামলা করতে যান, ঘোষণামূলক মামলা করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 42 ধারায় মকদ্দমা করতে পারেন। আপনি দলিল বাতিল অথবা আংশিক বাতিলের জন্য যদি মকদ্দমা করেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 39 ধারা 40 ধারায় কিন্তু আপনি মকদ্দমা করতে পারেন। এখন আমাদের কথা হচ্ছে যে এই মকদ্দমা করতে গেলে দীর্ঘ সময় লাগবে। ভাই, দীর্ঘ সময় লাগবে। আপনি এই বিগত 16 বছর যে সরকার চালিয়ে গেল, এই 16 বছর তো অপেক্ষা করেছেন, এই 16 বছর তো অপেক্ষা করেছেন। আপনি যদি মকদ্দমা করতেন, আজকে আপনার মকদ্দমার রায় বের হয়ে আসতো এই সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর বুনিয়াদে। কিন্তু এখনো পর্যন্ত বিধিমালাই প্রকাশ করা হয় নাই। এখন বিধিমালা আর কয় বছর পরে করবে? আপনার আস্তে আস্তে যারা এই ভূমিদস্যুরা, যারা এই সম্পত্তি ভোগ দখলে আছে, তারা এই সম্পত্তির কি অস্তিত্ব রাখবে? এই সম্পত্তি কি তারা সঠিকভাবে রাখবে? সম্পত্তি আবার আর বিক্রি করে দেবে। এইভাবে করতে করতে এক সময় দেখা যাবে যে আপনার এই সম্পত্তি ফিরে পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে। সেজন্যই আজকে আমি থাম্বনেইলে এটি দিয়েছি যে ভূমি মালিকদের সচেতন হতে হবে। ভূমি মালিকরা যদি সচেতন না হয়, আমি ভিডিও করি হচ্ছে আপনাদেরকে সজাগ করার জন্য, আপনাদেরকে সচেতন করার জন্য, যাতে করে আপনারা ভুল পথে গিয়ে হুট করে আপনি একটি ভুল মামলা দিয়ে দিলেন, একটি ভুল জায়গায় মামলা দিয়ে দিলেন। আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে যখন মামলাটি দিয়ে দেবেন, এই মামলা বিধিমালা সঠিকভাবে পাশ না হলে সরাসরি আপনার 145 ধারায় রায় ঘোষণা করে দিবে। এটি কিন্তু লেখা আছে, এটি কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর যে আপনি 8 ধারা, সেখানে আপনি সর্বশেষে যায় দেখবেন যে যতদিন পর্যন্ত বিধিমালা পাশ না হবে ততদিন পর্যন্ত 145 ধারায় বিচার কার্য সম্পাদন হবে। তা আমার 40 বছর অপেক্ষা করে 145 ধারায় মামলা দিলে সে মামলা তো আমি জিততে পারবো না, যিনি দখলে আছেন তিনি জিতে যাবেন। এই জন্যই বলছি যে আপনারা যদি মামলা একান্ত দিতেই হয়, সরাসরি আপনারা সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর আপনি সেই 39 ধারা, তারপরে আপনার 42 ধারা, এই ধারায় আপনারা মকদ্দমা করতে পারেন। আর যারা ওয়ারিশি সম্পত্তি বা পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, পূর্বপুরুষের সম্পত্তি, যেটাই বলি না কেন, এই সম্পত্তি যদি ফিরে পেতে হয়, কোনো দিক যাতে এখন সরাসরি বাটোয়ারা মামলা দিয়ে দেন। এই বাটোয়ারা মামলা গেলে আপনি একজন ভালো আইনজীবী, যিনি জমি সংক্রান্ত বিষয় ভালো বোঝেন, অভিজ্ঞ মানুষ, তার কাছে যাবেন নিজ জেলায়। অনেকে আমার কাছে ফোন করেন, আমার কাছে ফোন করে লাভ নাই। আপনার নিজ জেলায় একজন ভালো অভিজ্ঞ আইনজীবী যিনি দেওয়ানি আদালতে জমি সংক্রান্ত বিষয়ে মামলা করেন,
তার কাছে যাবেন, গিয়ে তারপরে আপনার সমস্যাটা বললে তারা মামলা দিয়ে দেবে। কিন্তু চিন্তা করবেন সবসময়, আমরা ভিডিও করি সজাগ করার জন্য, আপনারা আমাদের কাছে পরামর্শ নিতে পারেন, যাতে করে আপনার মামলাটা ভুল পথে প্রবাহিত না হয়, আপনার মামলাটা সঠিকভাবে না দিয়ে অন্যভাবে না দেয়। যেমন আমি সাতটার ছোট্ট একটু উদাহরণ দিই, যে পারিবারিক যেই মামলাটা, অর্থাৎ ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাওয়াটা, সেই সম্পত্তি নিয়ে একজন মামলা করতে গেছেন, এবং যার কাছে গেছেন আমি তার বিষয়টা ওইভাবে বলছি না, তিনি সেই মামলাটা সরাসরি রেকর্ড সংশোধনের একটি মামলা দিয়ে দিতেন। বাপদাদার সম্পত্তিতে রেকর্ড সংশোধনের মামলার তো দরকার নাই, কারণ এটি তো সরাসরি ভাইদের নামে রেকর্ড থাকুক বা অন্যদের নামে থাকুক, সরাসরি যদি আমি বাটোয়ারা মামলাটা দিয়ে দেই, মামলাটিও খুব দ্রুত নেমে আসবে, এবং এই মামলার জাজমেন্ট সরাসরি আমি যখন মিসকেস করে আমি এসিল্যান্ড অফিস থেকে যখন এই মামলার জাজমেন্টে যখন নামজারি করার জন্য যাব, তখন ওই রেকর্ড সংশোধন হয়ে আমার নামে নামজারি হয়ে আসবে। এটাই নিয়ম। কিন্তু সেটি না করে আমরা কিন্তু হুটহাট করে বিভিন্নভাবে আমরা লাইনচ্যুত হয়ে যাই। এই লাইনচ্যুতটা না হয়ে আপনারা একবারের জায়গায় 5 বার ভেবে আপনারা প্রচলিত আইনের দিকে আগান। এই ফৌজদারি আইন, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন, এটিতে তো আপনি আসতে পারবেন, এই সুযোগটা তো আছে। আপনি দেওয়ানি আদালতে মকদ্দমা করলে আপনার অনেক সুবিধা আছে, কারণ আপনি এখন যদি মকদ্দমা না করেন, আপনার এলাকায় যে বিডিএর জরিপ চলতেছে, এই বিডিএর জরিপ কিন্তু পূর্বের অন্য যিনি দখল আছেন তার নামে হয়ে যাবে, অথবা তার নামে রেকর্ড হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আর যদি মামলা চলমান থাকে, তাহলে আপনি পরবর্তীতে কিন্তু বিডিএর জরিপ আপনার কাছে আনতে সুবিধা হবে। এই জন্য আমার এই চ্যানেলে যারা আমার সাবস্ক্রাইবার, ভিউয়ার্স, আমি তাদেরকে আমার পরিবারের সদস্য মনে করি। এই জন্য আপনাদেরকে সচেতনতামূলক একটি ভিডিও আমি উপহার দিলাম। আপনারা হুট করে সরাসরি এই যে নতুন যে বিধিমালা আসছে, এই বিধিমালার আলোকে আপনারা দৌড় দিয়ে গিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি পুনরুদ্ধারের মামলাটি অন্তত দিবেন না। এই মামলাটি পুনরুদ্ধারের দিলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারেন। রায় একবার ঘোষণা হয়ে গেল, পরে আবার এটা আপিল করো, এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দৌড়াদৌড়ি দরকার কি? যেহেতু বিধিমালা প্রকাশ হয় নাই, বিধিমালা শুধু খসড়া একটি বিধিমালা, যেটি অতিরিক্ত সংখ্যা সেটি প্রকাশ করেছে, কিন্তু পাশ হইলে প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগে আমি ভিডিও করব যে হ্যাঁ, এখন আপনারা করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়গুলি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।